আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন। এটা 2 নম্বর সেট। আগে একটা সেট আমরা করেছি। প্রত্যেকটা প্রশ্নের যে প্র্যাকটিস সেট করছো, প্রথমে 6টা ভিডিও আমার যে দেওয়া 6টা ভিডিও বোঝানো হয়েছে সেটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে? কেউ কারোর সাথে কথা বলো না, বারবার বলছি। 45 মিনিট থেকে 1 ঘন্টা মনোযোগ দাও। প্রত্যেকটা প্রশ্নের সাথে লিঙ্ক আপ যে প্রশ্নগুলো হতে পারে আমি সেগুলো বুঝিয়ে যাব। প্রশ্নের সেট করা মানে, এই প্র্যাকটিস সেটটা করা মানে যখনই এমসিকিউ এক্সাম দেবে, এমসিকিউ এর সারাউন্ডিং আরো যে এমসিকিউ হতে পারে সেইগুলো রিমাইন্ড করা। তাই ভালো করে চেষ্টা করো যে এই প্রশ্নগুলো বোঝার। কেউ কথা বলো না, আমি এরপরে যদি ভিডিও আমাকে থামাতে হয়েছে চরম অপমানিত হবে, কিন্তু বলে দিলাম আমি। এসো। দেখো, 40টারই কোশ্চেনে সেট আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বিখ্যাত গ্রন্থ এ গ্রামার অফ পলিটিক্স, বিখ্যাত গ্রন্থ এ গ্রামার অফ পলিটিক্স এর রচয়িতা কে? বলো, তোমরা আনসার দিতে পারবে। প্রথম অপশন কে? হ্যারল্ড ল্যাস্কি, কে কে আছো? ডেভিড স্টোন, কে কে আছো? কার্ল মার্কস, ম্যাকাইভার, ল্যাস্কি এ গ্রামার অফ পলিটিক্স। ল্যাস্কি। আমার যে প্রথম যে পিডিএফটা আছে নোটসের, 15টা বুকসের নাম দেওয়া আছে, তার মধ্যেই এ গ্রামার অফ পলিটিক্স আছে, ল্যাস্কির লেখা। ভালো করে ভাবো, তোমাদের সব মুখস্থ। অনেকে ভাবছো সব মুখস্থ আছে, কিন্তু আবার বারবার পড়তে হবে, এমসিকিউ রিমাইন্ড বারবার করতে হবে, নোটস গুলোকে বারবার পড়তে হবে, না হলে হবে না। এরপরে দেখো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বটি রাষ্ট্রকে ঈশ্বরের সৃষ্টি বলে মনে করেন? কোন তত্ত্ব? এটা একদম বোঝা যাচ্ছে যে ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব। ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে, ভারতীয় সংবিধানের কোন অংশে পার্ট 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? কোন অংশ? দ্বিতীয় অংশ, 2 নম্বর অধ্যায়। আচ্ছা, 2 নম্বর অধ্যায়, এই প্রশ্নটা কত নম্বর অধ্যায় থেকে? 6টা অধ্যায়ের মধ্যে কত নম্বর অধ্যায় আছে? 3 নম্বর অধ্যায় আছে। নাগরিকতা থেকে এই প্রশ্নটা এসছে। তাহলে দ্বিতীয় অংশে হচ্ছে, দেখো এইবারে আবার এই রিলেটেড যখন পড়তে বসবে এইভাবেই প্র্যাকটিস সেট করবে। আচ্ছা, প্রথম অংশে পার্ট 1 এর নাম কি সংবিধানের? ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। পার্ট 1 কত থেকে কত অবধি? পার্ট 1 হচ্ছে সংবিধানের 1 থেকে 4 নম্বর আর্টিকেল, পার্ট 1। আচ্ছা, দ্বিতীয় অংশ কত থেকে কত? 5 থেকে 11। আচ্ছা, তৃতীয় অংশ তাহলে কত থেকে শুরু হবে? 12 থেকে 35। এর নাম কি? 12 থেকে 35 তৃতীয় অংশের নাম কি? রাষ্ট্র মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার। 12 থেকে 35 কতগুলো মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6টা মৌলিক অধিকার। প্রথমে কত মৌলিক অধিকার ছিল? 7টা। কোনটা অ্যাবলিশ হয়েছে? সম্পত্তির অধিকার। কত নম্বর সংশোধনীতে? 44তম। কত সাল? 19 না, 44তম সংবিধান সংশোধন। কিন্তু কত সালে হয়েছিল ওটা? 1978 সালের। 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এই, ঠিক আছে, সম্পত্তির অধিকারকে অ্যাবলিশ করা হয়েছে। এই রকম ভাবে রিমাইন্ড করতে পারলে পলিটিক্যাল সায়েন্স ইজি হয়ে যাবে অনেক। আচ্ছা, তৃতীয় অংশে তাহলে নাম কি? মৌলিক অধিকার, 12 থেকে 35। আচ্ছা, আর মৌলিক অধিকার, মৌলিক অধিকার কটা আছে? 6টা। 6টা কি কি? 1 আসবে কোশ্চেন, সাম্যের অধিকার। 2 স্বাধীনতার অধিকার। 3 শোষণের বিরুদ্ধে অধিকার। 4 ধর্মীয় স্বাধীনতার অধিকার। 5 শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার। 6 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাম্যের অধিকার কত থেকে কত? 14 থেকে 18। স্বাধীনতার অধিকার 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার 29-30। 31 নম্বর দ্বারা সম্পত্তির অধিকার ছিল, অ্যাবলিশ হয়ে গেছে। 32 নম্বর দ্বারা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধান অধিকার। এই 6টা অধিকার থেকে প্রশ্ন তুলে দেবে। আগের দিনে প্রশ্ন ছিল অস্পৃশ্যতা, কোথা থেকে? অস্পৃশ্যতা কত নম্বর আর্টিকেল? 17 নম্বর আর্টিকেল, সাম্যের অধিকারে আছে। সাম্যের এইভাবে মুখস্থ করতে হবে। সাম্যের অধিকার কত থেকে কত? ভালো করে বোঝো, আমি এটা বলে দিচ্ছি, পরীক্ষার সময় যেন
এটা নোটসে নেই, যেহেতু এত ডিটেলসে দরকার পড়ে না, কিন্তু দু একটা কোশ্চেন দিতে পারে। সাম্যের অধিকার কত? 14 থেকে 18। তা 14 নম্বর আর্টিকেলে কি লেখা আছে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, মানে আইনের দৃষ্টিতে সমতা, আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। প্রথম কিসের সাম্য দরকার? আমাদের আইনের চোখে সাম্য দরকার। তারপরে 14 নম্বরের পরে 15 নম্বরে কি আছে? ডিসক্রিমিনেশন, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর সাথে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তাহলে এটা 15 নম্বর আর্টিকেল। আর্টিকেল 15, আয়ুষ্মান খুরানার একটা মুভি আছে আর্টিকেল 15, বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আর্টিকেল 16-এ কি আছে? এমপ্লয়মেন্ট, মানে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ সুবিধা। আর্টিকেল 17-এ কি আছে? অস্পৃশ্যতা বর্জন, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বর্জন, কারুর সাথে এই ছোঁয়াছুঁই ছুত অছুত, এ নিচু জাত ও উঁচু জাত এইসব কোনো চলবে না, এ ব্রাহ্মণ এ এ শূদ্র এরকম কোনো ব্যাপার এখনকার দিনে আর চলবে না। ভারতের স্বাধীনতার পরে সংবিধান এটা রাইটস দিয়েছে, এটা যদি কেউ ক্ষুণ্ণ করে এরকম আচরণ করে তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারবে, এটাই মৌলিক অধিকারের পাওয়ার। বুঝতে পেরেছো কি বললাম? আর্টিকেল 18-এ কি আছে? টাইটেল, উপাধি বর্জন, মানে স্বাধীনতার আগে যারা উপাধি গ্রহণ করেছিল সেই সব উপাধি স্বাধীনতার পরে আর কেউ ব্যবহার করতে পারবে না। তো এইটা হচ্ছে কি সাম্যের অধিকার হয়ে গেল। তারপরে স্বাধীনতার অধিকার 19 থেকে 22, এরকম মুখস্থ রাখতে হবে। 19 থেকে 19 এই 6টা অধিকার আছে স্বাধীনতার। 19-1 থেকে 6, 19-1 কি আছে? বাক স্বাধীনতা। তারপর 19-2 বাক স্বাধীনতা পেলেই কার্জন গেটে গেলাম, গিয়ে জমায়েত করার স্বাধীনতা, নিরস্ত্রভাবে করতে পারবে, যে কোনো আন্দোলন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই সিজেপি কিছুদিন আগে আন্দোলন করলো, বুঝতে পেরেছো? নিরস্ত্রভাবে আন্দোলন করা যাবে, নিজের বক্তব্য তুলে ধরা যাবে, কিছু মানুষ পারবে, সেটারও অধিকার আছে সংবিধানে। 19-2, 19-3-এ কি আছে? সভা ও সমিতি বানাতে পারবে, যে কোনো সংঘ বানাতে পারবে। 19-4-এ কি আছে? যে কোনো জায়গায় ভারতের সর্বত্র যাতায়াত করার অধিকার তোমার রয়েছে। 19-5-এ কি আছে? ভারতের যে কোনো জায়গায় বসবাস করার অধিকার তোমার রয়েছে। 19-6-এ কি রয়েছে? যে কোনো বৃত্তি বা পেশা তুমি গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে 19 নম্বর আর্টিকেলের স্বাধীনতার কটা স্বাধীনতা? 6টা। এখানেও একটা স্বাধীনতা ছিল, সেটা হলো সম্পত্তির অধিকার, সেটাও অ্যাবলিশ করা হয়েছে। এখানে একটা আর 31 নম্বর ধারা, দুটোকে অ্যাবলিশ করা হয়েছে। কত সালে? 1978 সালে 44তম সংবিধান সংশোধনে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে এই যে এই রুলস গুলো জানবে, এইগুলো জানাটা বিরাট দরকার। 19-এর স্বাধীনতা হলো, 19-এর পরে কি হলো? 20 নম্বর আর্টিকেলে কি লেখা আছে? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, ডাবল জিও পার্টি, আর হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। বলছে স্যার এগুলো কি বলছেন, এটা বুঝতে পারছি না। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল 20-1 কি আছে? নো, এটা অপরাধীদের জন্য এই অধিকারটা। অপরাধীদের নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে ভুল বশত তুমি কোনো অপরাধ করে ফেললে, সেই জন্য এই আর্টিকেলটা, অপরাধীদেরও স্বাধীনতা দেওয়া আছে। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে এক্স সম্পর্কে সবাই মোটামুটি অবগত তোমরা, এক্স, তাই না? তাহলে এক্স মানে আগের কাহিনী, ওটা ভুলে যেতে হবে, এক্স ভুলে যেতে হবে। তাহলে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল বলছে অপরাধী যে টাইমে অপরাধটা করবে সেই টাইমের নিয়ম অনুযায়ী সাজা দিতে হবে। মানে আমি যদি এখন অপরাধ খুন করলাম, আমার সাজা ঘোষণা হলো 10 বছর পরে, ধরো কেস চলছে 10 বছর পরে, কিন্তু 10 বছর পরে তো সাজার, এখন খুন করলে যাবজ্জীবন, 10 বছর পরে তো খুন করলে ফাঁসিও হতে পারে, মানে রুলস চেঞ্জ হতে পারে তো। কিন্তু তাহলে আমাকে কোন নিয়মে ফাঁসি দেওয়া হবে বা কোন নিয়মে সাজা দেওয়া হবে? সাজা দেওয়া হবে এখনকার নিয়ম, যে টাইমে আমি খুনটা করেছি এই টাইমটা নয়, যে টাইমে তোমার সাজা ঘোষণা হচ্ছে ওই টাইমটা দেখবে না। বুঝতে পেরেছো? সাজা রিডিউস হতে পারে, সাজা যদি ভবিষ্যতে কমে যায় সেটা কমবে, কিন্তু সাজা যদি বেড়ে যায় সেটা বাড়বে না। তো এইটাকে বলা হয় নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। তারপরে 20-2-এ কি আছে? ডাবল জিওপার্ডি, এটা তোমাদের কাজে লাগবে। ডাবল জিওপার্ডি কি জিনিস? ডাবল জিওপার্ডি মানে হচ্ছে, বলছে যে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না। তোমরা ঘরে করো না, ঘরে দেখো যদি টাকা পয়সা কিছু শর্ট হয়ে যায়, তাহলে তোমাদের উপর মা বিশেষ করে তোমাদের উপর চাপ সৃষ্টি করে, টাকা সরিয়েছিস দিয়ে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিল। তারপরে দেখা গেলো মাই ভুলবশত হয়তো কোথাও রেখে দিয়েছে, দিয়ে পরে পেলো, দিয়ে বলো না টাকাটা পাওয়া গেছে, কিন্তু তোমাদের কি আর সেই মানে ফিরিয়ে দেবে যেগুলো বলেছিল? তখন তোমরা কি করতে পারবে? এই আর্টিকেল 20 কথা বলে, 22 এর কথা বলে বলবে যেহেতু আমার সাজা হয়ে গেছে, মানে কথা শুনিয়ে দিয়েছো, সেই জন্য ওই টাকাটা আমার। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই দাবি দাওয়া করতে পারো, কিন্তু এরপরে ঘর থেকে বের করে দিলে আমাকে বলবে না। এটা আর্টিকেল 20-তে পড়ে, বুঝতে পেরেছো? তো 20-তে কি বলে? এটাকে ডাবল জিওপার্ডি। সেই একটা শিবাজি দা বস একটা মুভি আছে না, রজনীকান্তকে মেরে দিয়েছিল, দিয়ে ও একবারে প্লাস্টিক সার্জারি করে আবার ছিল, বলে কবার মারবে একজনকে, ও আবার রিটার্ন এসেছিল। তো এরকম একটা ব্যাপার, কাউকে তুমি খুন করে দিলে, সে তার খুনের দায়ে তুমি জেল কাটলে, জেল কাটার পর তাকে দেখলে আবার সে ফিরে এসছে,
তোমার সামনে জেল কাটার পরে, তখন তুমি তাকে সবার সামনে মারতে পারবে, কোনো অসুবিধা নেই, কেন তুমি তার সাজা কেটে নিয়েছো। এটা হচ্ছে ব্যাপার। একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না, ডাবল জিওপার্ডি। তারপর হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন মানে কি, নিজের বিরুদ্ধে, কোনো অপরাধী নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে নারাজ। মানে তুমি সবার সামনে খুন করেছো রাস্তায় কাউকে, দিয়ে তোমাকে যে সবাই দেখেছে, ধরেও নিয়ে গেল, দিয়ে জিজ্ঞাসা করছে তোমাকে পুলিশ, খুন করেছো তুমি, বলো। খুন করেছে সেটা প্রমাণ করার দায়িত্ব লয়ারের। তো মানে তুমি খুন করেছো, মানে এইবার এইটা শুনে মনে করবে স্যার সব খুন করার জন্য এইসব প্ল্যানিং গুলো বলছে, এরকম না। ব্যাপারটা হচ্ছে কোনো অপরাধী নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে নারাজ, মানে ওর কোনো বাধ্য নয়, বুঝতে পেরেছো? তাহলে আর্টিকেল 20 কিসের জন্য? অপরাধীদের জন্য। অপরাধ করতে গেলে এইগুলো ইউজ করতে পারবে। যাই হোক, তো তা বলে অপরাধ করে ফেলো না, ওই জেলটা কিন্তু হবে, ঠিক আছে? তাহলে 20 পরে আছে 21। 21 আছে পার্সোনাল লিবার্টি। 21 কি আছে? পার্সোনাল লিবার্টি, মানে তোমাদের ঘুমানোরও স্বাধীনতা আছে। এইটা তো স্যার ভালো বলেছেন। আর্টিকেল 21, বুঝতে পেরেছো? মানে ব্যাপারটা ভালোভাবে বেঁচে থাকা, পার্সোনাল লিবার্টি মানে আমাদের অনেক টাইপ লিবার্টি আছে, মানে নিজের বেঁচে থাকার, এই যে আমরা মানুষ হিসেবে বেঁচে আছি, তার কিছু কিছু অধিকার আছে, রাইটস, ভালোভাবে বেঁচে থাকার, মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, বুঝতে পেরেছো? খাওয়ার স্বাধীনতা আছে, ঘুমানোর স্বাধীনতা আছে সবার। এই যে এই ব্যাপারগুলো সংবিধানে রয়েছে। এবার এক্সাম্পলটা দিই, কোনো বৃদ্ধ বাবা মাকে যদি কোনো ছেলে খেতে না দিয়ে ঘরে রেখে দিয়েছে, বা তাকে ঘরের মধ্যে, না ঠান্ডা শীতকাল, ঘরে জায়গা দেয়নি, বারান্দায় হয়তো তাদেরকে জায়গা করে দিয়েছে, ভালো করে বোঝে এই ঘটনাগুলো ঘটে। বারান্দায় ঘর নেই সেরকম, ঘরে নিজেরা আছে, বারান্দায় বাবা মাকে রেখে দিয়েছে, তো সেই বাবা মা সেই ছেলের এগেইনস্টে কেস করতে পারে, আর যেদিন কেসটা করবে সেই দিনই ছেলেকে তুলে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? তাহলে তেমনি তেমনি উল্টো দিক থেকে, বা ছেলে যখন ছোট থাকবে তখন বাবা মা ছেলেকে ঠিকঠাক ভাবে কেয়ার করছে না, বা খেতে দিচ্ছে না, বা পড়তে দিচ্ছে না, বা ঘুমাতে দিচ্ছে না, মানে সারাদিন টর্চার করছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। পড়তেই বস, পড়তেই বস মানে কি, রাত 12টার সময় বলছে পড়তে বস, আবার ভোরবেলা উঠি 4টের সময় পড়তে বস, মানে 8 ঘন্টা ঘুমাতেই দিচ্ছে না। তাহলে সেই ছেলেও বাবা মার এগেইনস্টে যে বলতে পারবে, মানে এইরকম। মানে পার্সোনাল 21 কোন ধারাতে বলতে পারে? এই 21 মানে পার্সোনাল লিবার্টি, তোমার ভালো মতন বেঁচে থাকার স্বাধীনতা আছে, দুদিক থেকে, যে কোনো দিক থেকে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তারপরে 21 পরে 21A আছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 21A চাকরির পরীক্ষাতেও আসে। শিক্ষার অধিকার, এটা পরে সংযোজন হয়েছে। শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার 21A, ঠিক আছে? 21A তে কি আছে? শিক্ষার অধিকার, মানে 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান, পরে এটা সংযোজন করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এই কিছু কিছু থেকে আসে মোটামুটি, এইগুলোই যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট। আর্টিকেল 22 তে আবার সবার কাজে লাগবে। আর্টিকেল 22 তে অ্যারেস্ট, পুলিশ কখনো ঘরে চলে এলো, কোনো অপরাধ, তোমার ঘরে কাউকে অ্যারেস্ট করতে এলো, তাহলে তুমি প্রথমেই জিজ্ঞাসা করে কারণ জানতে চাইতে পারো। প্রথমে তোমাকে কারণ জানাতেই হবে, তারপর তোমার ঘরে ঢুকতে পারবে। কারণ জানাতে হবে, অ্যারেস্ট করতে আসতেই পারে পুলিশ, কিন্তু কারণ জানাতে হবে। এবারে তোমরা ভুলবশত এটা ভেবো না অ্যারেস্ট ওয়ারেন্ট চেয়ে বসো না, মুভি দেখে ভাবছো অ্যারেস্ট ওয়ারেন্ট চাইবো, এরকম না। অ্যারেস্ট ওয়ারেন্ট তারাই চাইতে পারে যাদের ডিগনিফাইড, মানে ডিগনিটি আছে, তারাই, সমাজে যাদের মান সম্মান আছে, এরকম মানে ডিগনিফাইড ব্যক্তিরাই অ্যারেস্ট ওয়ারেন্ট চাইতে পারে, বাদ বাকি সবার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট দরকার পড়ে না। কিন্তু কারণ জানাতে হবে। কারণ জানানোর পর তোমাকে যখন থানায় নিয়ে যাবে, তোমাকে তোমার লয়ারের সাথে কথা বলতে দিতে হবে। দেখো, রুলস গুলো ভেবে নাও, জেনে নাও, এগুলো দরকার। রাষ্ট্রবিজ্ঞানে এই জন্যই পড়া, এটা আমাদের ওতপ্রোত লাইফে দরকার পড়ে। আমরা পুলিশ দেখলে ভয় পালাই, যে এরা এরকম ব্যাপার নয়। তো তুমি কারণ জানতে পারবে, লয়ারের সাথে কথা বলতে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্টে পৌঁছাতে হবে, এটা মোটামুটি জেনেই গেছো। বুঝতে পেরেছো কি বললাম? এই অধিকারটা কোথাতে, কোন আর্টিকেল দিয়েছে আমাদের? আর্টিকেল 22। আর্টিকেল 22 স্বাধীনতার অধিকার, কত দেখো তো, 19 থেকে 22। তারপরে 23-24 শোষণের বিরুদ্ধে অধিকার, কাউকে বেকার খাটানো যাবে না। কোনো শিশুকে, মানে 14 বছরের নিচে কম বয়সী শিশুকে বেকার খাটানো যাবে না। কোনো চায়ের দোকানে যদি দেখো কোনো শিশু কাজ করছে, তুমি সেটা ভিডিও করে যদি থানায় কমপ্লেন করো, সেই চায়ের দোকানের মালিককে নিয়ে যাবে, সে যাই হয়ে যাক। ভাবো কি অধিকার রয়েছে, সংবিধান অধিকার আছে। এটা এটা যদি হয়, বেকার কাটানো যাবে না। আর কোনো বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ করা যাবে না, কলকারখানা এইসব বিপজ্জনক কাজে। তাহলে বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে 23-24 হয়ে গেল। 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার।
মানে সব ধর্মের, এখানে আমাদের ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ। ভারত কি ধর্মনিরপেক্ষ? এই ধর্মনিরপেক্ষ ভারত কবে থেকে হয়? প্রস্তাবনায় অ্যাড করা হয় কবে থেকে? 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ এই দুটো কথা অ্যাড হয়, তার সাথে ইন্টিগ্রিটি মানে সংগতি বা অখণ্ডতা, এই তিনটে কথা অ্যাড হয়। বুঝতে পেরেছো? ধর্মনিরপেক্ষ মানে সব ধর্মের এখানে সমান অধিকার ভারতে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এখানে সবাই সমানভাবে ধর্ম পালন করতে পারবে, চারণ করতে পারবে। বুঝতে পেরেছো? বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করতে পারবে এইসব। ইভেন আর্টিকেল 25, 26, 27-এ আছে তুমি ধর্মীয় কর দিতে বাধ্য নও। মানে এটা জেনে রাখো, এবার তোমাদের এই বয়সে জানাটা খুব দরকার। এই যে দুর্গাপুজোর সময় চাঁদা চাইতে যাবে, ঈদের সময় চাঁদা চাইতে যাবে, কোনো কেউ যদি বলে না দেব না, তাকে জোর করতে পারবে না। মানে ধর্মীয় কর তুমি নিতে বাধ্য নও। মানে তোমাকে যদি দেবো না বলে তোমাকে বুঝিয়েই নিতে হবে। যদি তোমার বিরুদ্ধে কেস করে তাহলে ফেসে যাবে, এটা বুঝে নাও। পাড়া দাদাদের পিছন পিছন গেলে দিয়ে ভাবলে বিশাল কিছু ব্যাপার দিয়ে এই ব্যাপারটা, এইটা কিন্তু একদম। আর এটা মৌলিক অধিকারে আছে, আর মৌলিক অধিকারে থাকা মানেই সেটা কোথায় যেতে পারে? একদম সুপ্রিম কোর্ট অব্দি কেস হতে পারে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তো এই মৌলিক অধিকার। আর লাস্ট যেটা দরকার সব থেকে বেশি 32 আর্টিকেল 32, আর্টিকেল 32 সব মৌলিক অধিকার বলছি। 32 এ কি আছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কি জানো? বলছে কনস্টিটিউশনাল রেমিডিজ, এগুলোকে বলা হয় রিটস বলা হয়। কি বলা হয়? রিটস। আমাদের রিটস কটা? এগুলো সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জারি করে। রিটস কটা? রিটস হচ্ছে 5টা। 5টা কি বললাম? 5টা রিটস আগের দিন আমি বলেছি, তোমরা ভুলে গেছো, মনেই রাখছো না। 5টা রিটস কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কুয়ারান্টো, এইগুলো হচ্ছে 5টা রিটস, যেগুলো সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় জারি করতে পারে? 32 নম্বর ধারায়। আর হাইকোর্ট কত নম্বর ধারায় জারি করতে পারে? 226 এটা জারি করতে পারে। এগুলো আমাদের প্রোটেকশন, কনস্টিটিউশনে আত্মা বলা হয়। বুঝতে পেরেছো কি বললাম? এবারে এগুলোকে বাংলায়, এটা কঠিন হয়ে গেল, বাংলায় বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা আর উৎপ্রেষণ। বুঝতে পেরেছো কি বললাম? এটা কত নম্বর আর্টিকেল? 32 প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কি জানো? বলছে কনস্টিটিউশনাল রেমিডিজ, এগুলোকে বলা হয় রিটস বলা হয়। কি বলা হয়? রিটস। আমাদের রিটস কটা? এগুলো সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জারি করে। রিটস কটা? রিটস হচ্ছে 5টা। 5টা কি বললাম? 5টা রিটস আগের দিন আমি বলেছি, তোমরা ভুলে গেছো, মনেই রাখছো না। 5টা রিটস কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কুয়ারান্টো, এইগুলো হচ্ছে 5টা রিটস, যেগুলো সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় জারি করতে পারে? 32 নম্বর ধারায়। আর হাইকোর্ট কত নম্বর ধারায় জারি করতে পারে? 226 এটা জারি করতে পারে। এগুলো আমাদের প্রোটেকশন, কনস্টিটিউশনে আত্মা বলা হয়। বুঝতে পেরেছো কি বললাম? এবারে এগুলোকে বাংলায়, এটা কঠিন হয়ে গেল, বাংলায় বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা আর উৎপ্রেষণ। বুঝতে পেরেছো কি বললাম? এটা কত নম্বর আর্টিকেল? 32। সাংবিধানিক, বাংলায় কি বলা হয়? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর ইংলিশে কি বলবো? কনস্টিটিউশনাল রেমিডিজ। বুঝতে পেরেছো কি বললাম? এটা এই অধিকারগুলো আমাদের জন্য। কোনো পুলিশ যদি আসে জোর করে তোমাকে ধরে নিয়ে যায়, 3 দিন ধরে থানায় টর্চার করে, তাহলে তুমি তার এগেইনস্টে কি আনতে পারবে? হেভিয়াস কর্পাস আনতে পারবে। মানে হেভিয়াস কর্পাস মানে কি? বন্দি প্রত্যক্ষীকরণ। কারণ তোমাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান করতে হবে সশরীরে। তোমাকে মারতেও পারবে না, পিটাতেও পারবে না। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু এগুলো হয়, এগুলো সাধারণ মানুষের সাথে হয়, পলিটিক্যাল লিডারদের সাথে হয় না। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? সেই জন্য পলিটিক্যাল সায়েন্স এই জন্য পড়বো আমরা, এই সব জানবো। এরপরেও আছে এই ঘটনাগুলো। আমি এগুলো বললাম কি জন্য? এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, আর্টিকেল তুলে দেবে কোথা থেকে। বিশাল কিছু টাফ ব্যাপার নয়, প্রতিদিন আমি বলে যাচ্ছি সেই জন্য। বুঝতে পেরেছো? তাহলে গিয়ে কি তৃতীয় অংশে কি আছে? 12 থেকে 35 মৌলিক অধিকার। 12 থেকে 35 মৌলিক অধিকার পারা যাবে। আচ্ছা, চতুর্থ অংশে কি আছে বলো? চতুর্থ অংশ কত থেকে কত আগে বলো? চতুর্থ অংশ 36 থেকে 51 কি আছে? কি আছে? ডিপিএসপি। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এইগুলো মৌলিক অধিকারের থেকে আলাদা। মৌলিক অধিকার জাস্টিসেবল, মানে একে ক্ষুণ্ণ করলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে। কিন্তু ডিপিএসপি রাষ্ট্রের কর্তব্য। এগুলো কার কর্তব্য? রাষ্ট্রের কর্তব্য। তুমি চাইলে, রাষ্ট্র যদি মনে করে এগুলো দেওয়া প্রয়োজন তাহলে দেবে,
বুঝতে পেরেছো? সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেটা হচ্ছে ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। কি? রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। এটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? কোন দেশের? ডিপিএসপি কোন সংবিধান থেকে আসে? কোশ্চেনটা আয়ারল্যান্ডের, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। আমি প্রতিদিন বলে বলে যাচ্ছি, প্রশ্ন এইভাবে প্র্যাকটিস করো, শুধু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে লাভ নেই, সব কটা নিয়ে ভাববে। পলিটিক্যাল সায়েন্স দেখবে সব সময় কাজে দেবে এগুলো, শুধু এখন নয়। আমার সাথে যুক্ত আছো মানে তোমাদের গ্র্যাজুয়েশনে যদি কেউ যখন কলেজ লাইফে যাবে তখনও তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফেভারিট সাবজেক্ট হবে। এটা আমি এইচএস এর মধ্যে বলে দিলাম তোমাদেরকে। যারা আমার ক্লাস মনোযোগ দিয়ে করবে তোমাদের কাছে পলিটিক্যাল সায়েন্সটা সব থেকে ইজি মনে হবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আমি হবেই, হতে বাধ্য। কিন্তু যদি গ্যাপ দিয়ে দিয়ে করো বা আমি যেটা বোঝাচ্ছি তখন যদি শুধু আই কন্ট্যাক্ট করো তাহলে আমার কিছু বলার নেই। যদি বুঝতে পারো তাহলে পলিটিক্যাল সায়েন্স সব থেকে ইজি হবে, সেটা আমি তোমাদের প্রমাণ করে দেবো। এইটুকু বলে রাখলাম। তাহলে এই কটা অধ্যায় বুঝতে পারলে? আর এর সাথে আর একটা ইউজ হয় তোমাদের দরকার পড়তে পারে, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য আছে, সেটা পার্ট 4A। কোথায় আছে? পার্ট 4A, পরে সংযোজন হয়েছে। মৌলিক কর্তব্য আমাদের টোটাল কটা? 10টা, কিন্তু তারপরে আর একটা যোগ হয়েছে 11টা। বর্তমানে কটা আছে? 11টা। ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? অসুবিধা আছে? লাস্ট 2002 সালে যোগ হয়েছে। 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান, ওখানেও যোগ আছে। ক্লিয়ার হচ্ছে? হয়ে গেল। তাহলে এটা বুঝতে পারলে। এরপরে বলো, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, একটাই কোশ্চেন, এখানে আর বোঝানোর কিছু নেই। এটা কে বলেছে? বলো। জন লক। এটা কে বলেছে? জন লক। জন লককে কি বলা হয়? আর জন লককে কোথায় পড়েছো তোমরা? উদারনীতিবাদের জনক। উদারনীতিবাদের জনক কে? জন লক। সবাই এ দিয়ে কনসেন্ট্রেট করো, সব বেশিরভাগ কোশ্চেন দেখবে মুখস্থ হয়ে যাবে। উদারনীতিবাদের জনক জন লক। আর টমাস হবস কিসের জনক? মনে আছে? হ্যাঁ, চরম সার্বভৌমিকতার জনক। বুঝতে পেরেছো কি বললাম? আর যা যা রুশো সাধারণ ইচ্ছা তত্ত্বের জনক। এইবার মনে হবে যে এই যে আনসার দিতে পারবে তখন মনে হবে যে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানটা বুঝতে পারছি। এইভাবেই প্র্যাকটিস করবে, সেট যদি প্র্যাকটিস করো। এবারে এসো, লেভিয়াথান নামক বিখ্যাত রাজনৈতিক গ্রন্থটি রচনা করে কে? বলে জন লক তো বলতে যাচ্ছি মনে হয়। হ্যাঁ, যাই হোক, টমাস হবস। হবসের লেভিয়াথান 1651। লেভিয়াথান মানে কি জানো? লেভিয়াথান মানে বিরাট বড় সামুদ্রিক জীব। বিরাট বড় বলিস, শুধু সামুদ্রিক প্রাণী বললে হবে না, সামুদ্রিক প্রাণী নয়, বিরাট বড় মানে সমুদ্রের থেকে বড় প্রাণী নেই, মানে ক্ষমতাবান, চরম ক্ষমতা। আচ্ছা, তারপরে ভারতের সংবিধান দ্বি নাগরিকত্ব কোনো স্বীকৃতি নেই, এখানে কেবল কয় নাগরিকত্ব? এক নাগরিকত্ব স্বীকৃতি। এখানে এক নাগরিকত্বের স্বীকৃতি। পারা যাবে তো? মৌলিক অধিকারটা বিরাট বড় হয়ে গেল। সনাতন বা সাবেকি দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো কি? রাষ্ট্র এবং কি? রাষ্ট্র এবং কি হতে পারে? সাবেকি দৃষ্টিভঙ্গি। ভালো করে বুঝে নাও তোমরা, এখানে বোঝার জিনিস আছে। সাবেকি দৃষ্টিভঙ্গি মানে কি? সেই পুরোনো দিনের। তারপরে সাবেকি দৃষ্টিভঙ্গি 1900 সাল অব্দি চলেছে। তারপরে কোন দৃষ্টিভঙ্গি এসছে? আচরণবাদী। বলছি এবার বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবো, আধুনিক করবো, তাই না? বাদ বাকি পয়েন্ট করে দেখো। তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গি রাষ্ট্র আর সরকার নিয়ে আলোচনা করেছে। বাদ বাকি দেখো, বাজার অর্থনীতি কখনকার? এটা তো আধুনিক কালের। আন্তর্জাতিক আইন কখনকার? আধুনিক কালে তৈরি হয়েছে। সামরিক বাহিনী কখন তৈরি হয়েছে? আধুনিক কালে। বুঝতে পেরেছো? তাহলে বাদ দিলে কোনটা থাকে? সরকার। রাষ্ট্র আর সরকার নিয়ে অনেক আগে থাকতে আলোচনা হয়েছে। তাই সাবেকি দৃষ্টিভঙ্গি মানেই রাষ্ট্র ও সরকার, মনে থাকবে। তারপরে দেখো, স্তম্ভ মেলাও। সামাজিক চুক্তি তত্ত্ব, বল প্রয়োগ, ঐশ্বরিক তত্ত্ব আর বিবর্তনমূলক। আচ্ছা, সামাজিক চুক্তি তত্ত্ব কোনটা হবে? একের সাথে কোনটা হবে? ভালো করে বোঝো, সামাজিক এরকম ভাবে দিয়েছে, এরকম ভাবে দেওয়া উচিত ছিল। সামাজিক চুক্তি তত্ত্বটা একের সাথে কোনটা হবে? 3, যা যা রুশো। সামাজিক চুক্তি তত্ত্ব কার? রুশো। ঠিক আছে? কেন হবস লক রুশো, এখানে তো রুশোই আছে খালি একা। তাহলে একের সাথে 3 কোনটা আছে? A3, তাহলে এরটাই আছে। আচ্ছা, বিটা দেখো, বল প্রয়োগ তত্ত্ব, ওপেনহাইমার, তাহলে মিলে গেল। তাহলে B4 আর নেই, দেখো A3 আর B4 একটা তো নেই, তাই না? তার মানে এটা ঠিক।
মনে থাকবে, সামাজিক চুক্তি তত্ত্ব জ্যাক রুসো, বল প্রয়োগ তত্ত্ব ওপেনহাইমার, ঐশ্বরিক তত্ত্ব রাজা প্রথম জেমস, আর হচ্ছে বিবর্তনমূলক ঐতিহাসিক তত্ত্ব হচ্ছে ম্যাকাইভার। এগুলো নোটসে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে রাষ্ট্র একটি সার্বভৌম প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি সার্বভৌম, ঠিক তো? তাহলে এ ঠিক। কেন? রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের অভ্যন্তরে বসবাসকারী সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের চূড়ান্ত সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, এটাও ঠিক। তাহলে অপশন এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। তারপরে 10, একজন বিদেশি ভারতের সমস্ত মৌলিক অধিকার ভোগ করতে পারে? পারে? সমস্ত মৌলিক অধিকার ভোগ করতে পারে না। তারপরে বিদেশিদের ভারতে ভোট দেওয়ার বা নির্বাচনে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক অধিকার নেই, এটা সত্য। তাহলে এ হচ্ছে মিথ্যা, অপশন সি হচ্ছে রাইট আনসার, এ মিথ্যা আর সত্য, ঠিক আছে। তারপরে সরকার হলো সেই যন্ত্র বা মাধ্যম যার দ্বারা রাষ্ট্রের ইচ্ছাগুলি গঠিত ও বাস্তবায়িত হয়, ঠিক তো? একদম বাস্তব, সরকারের দ্বারাই ইচ্ছাগুলো বাস্তবায়িত হয়। আর একটি রাষ্ট্র সরকার ছাড়া অনায়াসেই তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে? একটি রাষ্ট্র সরকার ছাড়া টিকিয়ে রাখতে পারবে? তাহলে এ সত্য, আর মানে এক সত্য, দুই বিবৃতি, দুই হচ্ছে মিথ্যা। কোনটা তাহলে? অপশন এ রাইট আনসার। তারপরে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস সম্পূর্ণ সম্পর্কহীন দুটি আলাদা বিষয়, ঠিক? এটা রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস কি মিলেমিশে আছে একের সাথে, তাই না? তাহলে এ হচ্ছে এক হচ্ছে মিথ্যা, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের জন্য কাঁচামাল বা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, একদম সত্য। তাহলে এক মিথ্যা, এক মিথ্যা, আর দুই হচ্ছে সত্য, অপশন বি রাইট আনসার হচ্ছে অপশন বি। তারপরে দেখো পরিধি, বলো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এখানে কোনটা নয়? রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মধ্যে কোনটা থাকবে না? জ্যোতিষশাস্ত্র, দেখেই বই আছে, বাদ বাকি হলো সব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই আছে। তারপরে মিস্টার সেন একজন ভারতীয় নাগরিক, তিনি কর্মসূত্রে ফ্রান্সে যান এবং ফরাসি এক মহিলাকে বিবাহ করে প্যারিসে বসবাস শুরু করেন। কিছুদিন পর তিনি স্বেচ্ছায় আবেদন করে ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেন, ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যায়। ভারতের নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী মিস্টার সেনের ভারতীয় নাগরিকত্বের কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে অপশন? তার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকটা কোশ্চেন আছে, 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন প্রথম কবে হয়? 1950 সালে। নাগরিক অধিকার আইন কটা কটাকে স্বীকৃতি দিয়েছে? 5টা, বুঝতে পেরেছো? তারপরে নিচের দুটি বাক্যের মধ্যে সম্পর্ক, আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পরিধি ক্রমশ বৃদ্ধি পেয়ে তা আন্তর্জাতিক সংগঠন ও বিশ্ব রাজনীতিকে অন্তর্ভুক্ত করেছে, এটা তো বাস্তব। বর্তমান বিশ্বায়নের যুগে কোনো রাষ্ট্রই অন্য রাষ্ট্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একাকী অবস্থান করতে পারে না, দুটোই ঠিক, ঠিক আছে। তাহলে বাক্য 2 হলো বাক্য 1-এর কারণ, ওকে, এটা হচ্ছে সত্য, এটাই ঠিক, ওকে। তারপরে প্রাচীন গ্রিসের বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদরা তাদের সময়কাল এটা বলে দাও, কোনটা আগে? অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, কোনটা আগে? তাহলে 2 হচ্ছে আগে, তারপরে 3 প্লেটো, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। 2 3 1, কোথায় আছে 2 3 1? 2 3 অপশন বি। পারা যাচ্ছে? বুঝতে পেরেছো তো? আগেরটা বললাম তো, ওই 15টা। এই তো বাক্য 2 হলো 1-এর কারণ, বাক্য 2, ঠিক আছে। কারণ কি? দেখ, বর্তমান বিশ্বায়নের যুগে কোনো রাষ্ট্রই অন্য রাষ্ট্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একাকী অবস্থান করতে পারে না। কোনো রাষ্ট্র সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থান করতে পারবে? পারবে না। কারণটা কি? কারণটা আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা পরিধি ক্রমশ বৃদ্ধি পেয়ে আন্তর্জাতিক সংগঠন ও বিশ্ব রাজনীতিকে অন্তর্ভুক্ত করেছে, আন্তর্জাতিক সংগঠন আছে, ঠিক আছে। তারপরে চলে এসো, নিচের কোন দেশটি অলিখিত সংবিধানের একটি প্রকৃষ্ট উদাহরণ নয়? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র অলিখিত নয়, কি সংবিধান? লিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্র লিখিত সংবিধান, বুঝতে পেরেছো কি বললাম? কেউ কথা বলো না। ভারতের গণপরিষদ কোন মিশনের পরিকল্পনা ভিত্তিতে গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কত সাল? ক্যাবিনেট মিশনে কয়জন সদস্য? কে কে? 3 জন সদস্য, কে কে? কে বলতে পারবে?
ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য কে কে? আলেকজান্ডার একজন, প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার আর ক্রিপস, ঠিক আছে, তিনজন। ক্যাবিনেট মিশনে সে প্রথমে কোন সংস্থা বানায়? গণপরিষদ। গণপরিষদের টোটাল কতগুলো সিট? 389। তার মধ্যে দেশীয় রাজ্য সমূহ কতগুলো? 93। বাকি 296 সিটে ব্রিটিশ শাসিত প্রদেশ, ওখানে ভোট হয়। 296 সিটে ভোট হলে সব থেকে বেশি ভোট কে পায়? কংগ্রেস। কটা পায়? 208টা। মুসলিম লীগ কটা পায়? 73টা। বাকি 15টা অন্যান্য। গণপরিষদের গঠন হয়ে গেল। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে হয়? স্থায়ী সভাপতি বলেছি রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী সভাপতি কে হয়? সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1946-এর 9 ডিসেম্বর। সাংবিধানিক উপদেষ্টা কে? বি.এন. রাও। একজন সহসভাপতি ছিল, তার নাম কি? দুজন ছিল যদিও, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, এইচ.সি. মুখার্জি আর ভি.টি. কৃষ্ণমাচারী। এইভাবে আমরা পড়ে নেব, এক একটা চ্যাপ্টার উড়ে যাবে। খালি ভালো করে ভিডিওগুলো দেখো আর পড়ো, এইভাবে আমি পড়িয়েছি। ভারতীয় সংবিধানে প্রস্তাবনা উল্লিখিত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাটি কোন ঐতিহাসিক ঘটনা থেকে অনুপ্রাণিত? ফরাসি বিপ্লব থেকে যেটা অনুপ্রাণিত সেটা বলেছি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। আর এটা হচ্ছে রুশ বিপ্লব থেকে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার। কিসের? রুশ বিপ্লব থেকে। রুশ বিপ্লব কবে হয়েছিল জানো? বলশেভিক বিপ্লব কবে হয়েছিল? ইতিহাসে পড়ে এসছো, 1917 লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল, মার্ক্সবাদ আর কি। আচ্ছা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কে? কে সংবিধানের পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন? আমার নোটসে আছে। কে বলেছে? কে এম মুন্সি নয়, N.A. পালকিওয়ালা। নোটসটা বার করে দেখো, প্রস্তাবনায় লেখা আছে। কোন নোটসটাই সেটা এবার তোমরা কনফিউজ, কোথায় পাবো স্যার? 5 নম্বরটা পেয়ে যাবে। তারপরে সংবিধানের দশম তফসিল, সংবিধানের দশম তফসিল যা দল ত্যাগ বিরোধী, সবাই শুনবে, ইম্পর্টেন্ট আছে। সংবিধানের দশম তফসিল যা দল ত্যাগ বিরোধী আইনের সাথে যুক্ত, তা কত সালে সংবিধানে যুক্ত করা হয়? কত সালে? 1985 সালে 52তম সংবিধান সংশোধনী। আচ্ছা, তাহলে এটা বলো 1976 সালে কততম সংবিধান সংশোধনী হয়েছে? 42তম। 1978 সালে? তাহলে 1992 সালে? স্যার এটা তো জানি না। হ্যাঁ, 73 আর 74। কত? 73 আর 74। এখানে কি হয়েছিল ভালো করে বোঝো। 73 আর 74তম সংবিধান সংশোধনে, 73তম সংবিধান সংশোধনে পঞ্চায়েতি রাজ কি হয়? পঞ্চায়েতের জন্য 29টা সাবজেক্ট চুজ করা হয়। আর তারপরে হচ্ছে 74তমতে পৌরসভা, পৌরসভার জন্য সবকিছু আইন তৈরি হয়। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ওইটা 1992 সালের যে দুটো সংবিধান সংশোধন হয়েছে, সেই দুটোর নাম কি? 73 আর 74, পঞ্চায়েত আর পৌরসভা, মিউনিসিপ্যালিটি আর কি। বুঝতে পেরেছো? আর সেটাই পরে শিডিউল 8টা বেড়ে 12টা হয়েছিল না? সেই 11 আর 12 নম্বর, 11 নম্বরে কি আছে? পঞ্চায়েত। 12 নম্বর শিডিউলে কি আছে? পৌরসভা। বুঝতে পেরেছো কিরম ভাবে কানেক্টেড? বুঝতে পেরেছো কি বললাম? সব বলে দিলাম। 1992 সালে কি হয়েছিল? কোন সংবিধান সংশোধন? 73 আর 74। আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন। অ্যাকচুয়ালি আমাকে আমাকে কিছুজন মেসেজ করছে এসএসসি পড়ানোর জন্য, বুঝলে, বাইরে থেকে আর কি, যে বলছে একটা কোর্স নিয়ে আসুন। তো আমি এই তোমাদের প্রশ্নগুলো এত ডিটেলসে বলছি, ওরা যারা ভিডিওগুলো দেখছে ওরাও এক্সপেক্টেড যে পলিটিক্যাল সায়েন্স কেউ এইভাবে বলছেই না ডিটেলসে, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবো। এসএসসি তো এমসিকিউ 60টা এমসিকিউ আসবে। তো তোমাদেরও এই যে এখন থেকে প্র্যাকটিসটা হচ্ছে, পরবর্তীকালে এই এমসিকিউ সিস্টেমই পরীক্ষা দিতে হবে। কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো আসবে। আমি সেই জন্য এইভাবে ডিটেলসে বলি। তোমাদের শুনতে শুনতে এখন থেকে তোমরা অভ্যেস, যে না কোনো এককালে স্যার আমাদের বলেছিল, ভুলে যাবে হয়তো, তোমার মনে রাখার মতো তো তোমাদের অত টাইমও নেই এখন, তো বিজি শিডিউল।
তো ভুলে যাবে, কিন্তু আমি তবুও তোমরা এটা মনে রেখে দেবে যে স্যার এককালে এগুলো 11 থেকে আমাদের পড়িয়েছিল। তোমাদের মাইন্ডে এটা থেকে যাবে, 11 থেকে পড়িয়েছিল, চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেগুলো কার্যকারী করে উঠতে পারিনি। এখন হয়তো তোমরা আনন্দ পাচ্ছ যে এত বলার কি দরকার, স্যার এত বলতে চাইছে কেন, আমাদের এখন থেকেই কি করতে চাইছে, কিন্তু এরকম ব্যাপার নয়, এগুলো পরবর্তীকালে হেল্প হবে, দেখে নিও, মিলিয়ে নিও। আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গণপরিষদ কর্তৃক কবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? চব্বিশে জানুয়ারি 1950। এই ডেটটা আর একটা জিনিসের জন্য ফেমাস। দেখো, 24শে জানুয়ারির পরে সংবিধান কবে কার্যকরী হয়? 26শে জানুয়ারি। 24শে জানুয়ারি গণপরিষদের লাস্ট অধিবেশন বসে। 24শে জানুয়ারি গণপরিষদের লাস্ট অধিবেশন, তারপরে গণপরিষদের আর কাজ নেই। 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়ে গেল, গণপরিষদের কাজ শেষ। বুঝতে পেরেছো? ওই দিনই জনগণমনটাকে নেওয়া হয়। তারপরে ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব এর ধারণাটি কোন দেশের অনুকরণে গঠিত হয়েছে? এক নাগরিকত্ব ধারণাটি, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র তো দ্বিনাগরিকত্ব, তাই ওখানে এক নাগরিক। একদম ব্রিটেনের। আর একটা বলে দিচ্ছি, এইবার বাকিগুলোর কোশ্চেন করতে হবে। অস্ট্রেলিয়া থেকে কি, অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ঠিক আছে। আর হচ্ছে, আর সুইজারল্যান্ড থেকে কিছু নেয়নি, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে হচ্ছে ওই লিস্টগুলো, সেন্ট্রাল লিস্ট, আর একটা কি স্টেট লিস্ট, আর একটা কি লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট, ওই কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। যাই হোক, ঠিক আছে, ওগুলো পরে করানো যাবে। আর কোন ধরনের সংবিধানে সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে কোনো পার্থক্য করা হয় না? কোন ধরনের সংবিধানে? লিখিত, দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয়, যুক্তরাষ্ট্রীয়, সুপরিবর্তন, সহজে পরিবর্তন। তাই সাংবিধানিক আইন আর সাধারণ আইনের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, ভারতীয় সংবিধানে কোন পার্ট বা অংশে নির্দেশমূলক নীতির বর্ণিত রয়েছে বলে দিয়েছি? কোন পার্টে? পার্ট 4, নির্দেশমূলক নীতি, ডিপিএসপি পার্ট 4। কত থেকে কত? 36 থেকে 51। মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টে কত ধরনের রিট বা লেখ জারি করতে পারে? কত ধরনের? আমি এতদিন ধরে দুদিনই বললাম রে, 5 বললাম, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়ারেন্টো, এগুলো বলে দিলাম। 5 ধরনের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট। কত নম্বর ধারায় জারি করে এগুলোকে? 32 নম্বর ধারায়। আর হাইকোর্ট কত নম্বর ধারায়? 226। দুটোকে একসাথে বলবি, 32 আর 226, এরকম ভাবেই কোশ্চেন আসে, 32 ও 226। আচ্ছা, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করা যেতে পারে? এটা আর একটা ফেমাস জিনিস, জাতীয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা ভালো করে বোঝো, জরুরি অবস্থা 3টে, এটা তোমাদের লেখানো হয়নি নোটসে। জরুরি অবস্থা 3টে আছে। এমার্জেন্সি বলে না, এমার্জেন্সি যখন আসে, কারফিউ লেগে যায়, তো এমার্জেন্সি হচ্ছে 3 ধরনের আছে, 352, 356, 360। আর্টিকেল 352-তে আছে জাতীয় জরুরি অবস্থা, 356-তে আছে সাংবিধানিক অচল অবস্থা, আর 360-এ আছে ফিনান্সিয়াল মানে আর্থিক জরুরি অবস্থা। আমাদের দেশে এই যে জাতীয় জরুরি অবস্থা 352-তে, জাতীয় জরুরি অবস্থা 3বার হয়েছে, এতদিনে 3বার হয়েছে। জাতীয় জরুরি অবস্থা কবার হয়েছে? 3বার, বেশিবার নয়, কিন্তু 3বার হয়েছে। একটা ইন্দিরা গান্ধীর আমলে, একটা 1971-এ ওই বাংলাদেশের সাথে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই টাইমে, আর একটা 65-তে চীনের সাথে যখন যুদ্ধ হয়েছিল। তাহলে এই 3বার আমাদের দেশে এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা ছিল, বাদ বাকি আর হয়নি। কিন্তু 356-তে কি আছে? সাংবিধানিক অচল অবস্থা। এগুলো রাজ্যে রাজ্যেও হয়, তাই এটা অজস্র হয়েছে। বেশিরভাগ রাজ্যেই যখন তখন এমার্জেন্সি, রাজ্যের জন্য সাংবিধানিক অচল অবস্থা, সংবিধান মেনে কাজ করছে না রাজ্য, সেই জন্য চালু হয়, এটা হয় এমার্জেন্সি হলে। এটা অনেকবারই হয়েছে। আর একটা হচ্ছে 360 নম্বর ধারা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল। এই জরুরি অবস্থা আমাদের দেশে হয়নি, এই জরুরি অবস্থা আমাদের দেশে কখনো হয়নি। বুঝতে পেরেছো? হলে ওই ব্রেড রুটি খাও 5 টাকা না 10 টাকা দিয়ে, ওর দাম হয়ে যাবে 500 টাকা। মানে শ্রীলঙ্কায় হয়েছিল একবার, কিছুদিন আগে খবর আসছিল না, শ্রীলঙ্কায় এরকম দাম বেড়ে গেছিল। এই ব্যাপারটা আর্থিক, আর্থিক জরুরি অবস্থা হলে ব্যাংকে যে যা টাকা রেখেছো পাবে না কেউ, ফিনান্সিয়াল যদি এমার্জেন্সি চলে আসে। তাই 360 একবারও হয়নি। কত নম্বর ধারা? তাহলে জরুরি অবস্থা মনে থাকবে। এই জরুরি অবস্থা জারি করতে কে পারে?
জরুরি অবস্থা জারি করতে পারে কে? ভারতের জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি। কে জারি করতে পারে? রাষ্ট্রপতি। এটা রাষ্ট্রপতির ক্ষমতা। কত কত বললাম? 352, 356, 360। বুঝতে পেরেছো? এমার্জেন্সি পারা যাবে? ভালো করে বোঝো, আমি বিভিন্ন বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে বলে যাবো, একটু নজর দাও। আর 368 এই নম্বর ধারাটা কিসের জন্য আছে বলো তো? এটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। এই আর্টিকেলটা কিসের জন্য? 368 সংবিধানকে সংশোধন করা যাবে। কত নম্বর আর্টিকেল? 368। আচ্ছা, তারপরে তাহলে কোশ্চেনটা কি আছে? কত নম্বর ধারা যে দেশের জাতীয় জরুরি অবস্থা? কত নম্বর ধারা? 352। জাতীয় জরুরি অবস্থা 352। বুঝতে পেরেছো? আচ্ছা, একটি অলিখিত সংবিধানের প্রধান ত্রুটি কি? অলিখিত সংবিধানের সমস্যা হচ্ছে এটি অস্পষ্ট হতে পারে এবং বিচারকদের ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকে। আর একটা জিনিস তোমাদের বলি, তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো আর অপশন যদি অনেক বড় থাকে, যেটা সব থেকে বড় অপশন থাকবে সেটা কিন্তু রাইট আনসার। বাই চান্স কেন এতটা লিখবে কি জন্য? বুঝতে পেরেছো কি বললাম? এটা ট্রিক্স এমসিকিউ এর। সব থেকে বড় লাইন যেটা হবে সেটা আনসার করে দেবে যদি বুঝতে না পারো। আচ্ছা, যাই হোক, ভারতের ড্যাশ হলো দেশের সর্বোচ্চ আইন। কোনটা? আইন বলেছে, সর্বোচ্চ আইন। জোর করে বলো সংবিধান। একদম, সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং কোন শব্দটি অ্যাড হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে? ধর্ম নিরপেক্ষ। একদম ভেরি গুড, ধর্ম নিরপেক্ষ। আর একটা কথা অ্যাড হয়, ইন্টিগ্রিটি, মানে অখণ্ডতা। ঠিক আছে, এইবার এসো, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে কি হবে? আমি বললাম 14 নম্বর আর্টিকেল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের দৃষ্টিতে সমতা, সাম্যের অধিকারে, আইনের দৃষ্টিতে সমতা। বুঝতে পেরেছো? আমি এখানেই বলছি, আজকেই বলছি, আজকেই আনসার করাচ্ছি। তাতেও তোমরা দেখো নির্বাক শ্রোতার মধ্যে দেখে যাচ্ছে, এইটা আবার কবে বললো, এরকম একটা ব্যাপার। আমি বলে গেলাম 14, 15, 16, 17, 18। আচ্ছা, মৌলিক অধিকার স্তম্ভ মেলাতে বলছে, মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি। দেখি যুগ্ম তালিকা সংবিধান সংশোধন পদ্ধতি। এবার দেখো এখানে কাজে দেবে। মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রে, 1 এর সাথে 4। আচ্ছা, নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে 2 এর সাথে 1, 1 এর সাথে 4, 2 এর সাথে 1। আচ্ছা, যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। একদম। আর সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা। এইভাবে মনে রাখবে। তাহলে কোনটা হচ্ছে? 1, 4, 1, 4, 1, 4 কোথায় আছে? এটা B1 আর C3। ঠিক আছে, অপশন বি রাইট আনসার হচ্ছে অপশন বি। তারপরে ভারতে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা রয়েছে। ঠিক ঠিক। আচ্ছা, ভারতীয় সংবিধানে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে কি করা হয়েছে? পৃথক করার কথা বলা হয়েছে এবং বিচারপতিদের অপসারণ পদ্ধতি অত্যন্ত কঠোর। একদম, শাসন বিভাগ থেকে বিচার বিভাগ কি আলাদা। সেই জন্যই তো ভারতে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপরে ভারতীয় সংবিধান প্রকৃতিগতভাবে আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়। ঠিক তো? ঠিক বললাম না? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যতে কি বলেছি? সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ। তার মানে আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়। কিছু কিছু জায়গা সহজে পরিবর্তন করা যায়, কিছু কিছু জায়গা সহজে পরিবর্তন করা যায় না। এবারে রিজন কি? সংবিধানের সব ধারা সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অনায়াসে পরিবর্তন করা যায়। কিছু কিছু জায়গা পরিবর্তন করা যায়, কিছু কিছু জায়গা যায় না। তাহলে আর হচ্ছে ভুল। তাহলে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন সি হচ্ছে রাইট আনসার। তারপরে কেশবানন্দ ভারতী মামলা 1973, এটা আসতে পারে। কেশবানন্দ ভারতী মামলা কত সাল? 1973। সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ। আর বিবৃতি 2 কি? প্রস্তাবনাকে কোনোভাবেই সংশোধন করা যায় না। তাহলে অপশন এটা ঠিক। আর অপশন বি কিন্তু ঠিক না। প্রস্তাবনা একবার অ্যামেন্ড হয়েছে, মানে সংশোধন হয়েছে। কোন ডেটে?
কোন সালে সংশোধন হয়েছে প্রস্তাবনা? একবারই সংশোধন হয়েছে, 1976 সালের 42তম সংবিধান সংশোধন। আর সংশোধনে কি কি অ্যাড হয়েছে? বারবার বলেছি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা, এই কথাটা অ্যাড হয়েছে। ঠিক আছে, তিনটে কথা। তাহলে বিবৃতি 1 হচ্ছে ঠিক, আর 2 হচ্ছে মিথ্যা। 1 হচ্ছে সত্য, 2 হচ্ছে মিথ্যা। তারপরে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের অর্থ হলো নির্দিষ্ট বয়স সীমা, 18 বছর। 18 বছর, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলে ভোটাধিকার থাকবে, একদম ঠিক। এই ব্যবস্থা দেশের রাজনৈতিক সমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে, একদম ঠিক আছে। উভয় সত্য, উভয় বিবৃতি সত্য। তারপরে বলো, এই প্রদত্ত চিত্রটি ভারতে প্রথম রাষ্ট্রপতি ইনি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর কোশ্চেন নেই, যা 3টে কোশ্চেন কোথায় গেল, আর উঠছে না, শেষ। ঠিক আছে, এই কটাই ধরেছে। দেখো, মেনলি হচ্ছে ভিডিওটা দেখবে, তার আগে নোটস গুলো বারবার পড়বে, তখন দেখবে প্রশ্ন পারবে। ঠিক আছে, আগেরও প্র্যাকটিস কিভাবে প্রশ্ন করবে, সবাই প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো।